ভ্রমণ পিপাসু বাঙালির নাগালের মধ্যে সবচেয়ে পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো দীপুদা। সেই দীপুদার দার্জিলিংকে নিয়েই হতে চলেছে আমার উত্তরবঙ্গ সিরিজের দ্বিতীয় এই পর্ব। পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষে সবচেয়ে পপুলার হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম হলো আমাদের এই দার্জিলিং। টয় ট্রেন, চা বাগান, চিড়িয়াখানা, মনেস্ট্রি, শপিং ও খাওয়া দাওয়ার প্রচুর অপশন, আর সাথে পাহাড় তো আছেই। কি নেই এই শহরটায়? তাই চলুন আজ আমার সাথে ঘুরে দেখুন আমাদের সকলের মনের কাছের দার্জিলিং। আজ 2 নভেম্বর 2024, ঘড়িতে বাজছে এখন সকাল 8:30। বেরিয়ে গেছি এখন দার্জিলিংয়ের সাইট সিনের জন্য। হেঁটে যাচ্ছি এখন দার্জিলিংয়ের মল এরিয়া দিয়ে। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিল পুরি সবজি খেয়ে বেরিয়ে গেছি। গাড়িকেও কল করে দিয়েছি। মলের সামনে কোনো গাড়ি তো ঢোকে না, তাই একটু আগের দিকে এগিয়ে যেতে হবে। ওই আমাদের হোটেল থেকে মোটামুটি 500 থেকে 600 মিটার। হোটেলের যে ভিডিও সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা মিরিকের পর্ব আছে। যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। তো চলুন যাই, দেখি গাড়ি এসে দাঁড়িয়েছে কিনা। আর যদি গাড়ি এসে দাঁড়িয়ে না থাকে তাহলে ফোন করতে হবে যে কোথায় আছে। তারপর আমরা আজকে দার্জিলিংয়ের সাইট সিন ঘুরে দেখবো। গতকালের মতো আজও আকাশ মেঘলা। বেলা বাড়ার সাথে যদি আকাশ পরিষ্কার হয় তবে হয়তো দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার। না হলে আগের দিনের মতো আজও কাঞ্চনজঙ্ঘা থেকে যাবে অধরাই। চলে এসেছি আজকের আমাদের দার্জিলিংয়ের সাইট সিনের প্রথম পয়েন্টে। পেছনে দেখতে পাচ্ছেন একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একসাথে 3খানা পয়েন্ট রয়েছে। একটা জুলজিক্যাল পার্ক রয়েছে, মানে চিড়িয়াখানা রয়েছে, একটা ইনস্টিটিউট রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, আর রয়েছে একটা মিউজিয়াম। তো চলুন ভেতরের দিকে যাই, দেখি কত টিকিটের দাম সেটা আপনাদেরকে ভেতরে ঢুকে টিকিট কাটার পর আমি বলছি। সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে এই জুলজিক্যাল পার্ক, এবং বৃহস্পতিবার কিন্তু এই পার্ক বন্ধ থাকে। প্রবেশ করে গেছি এই হিমালয়ান মাউন্টেন জু। এর ভেতরে রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আর মিউজিয়াম। বলে রাখি এখানকার পার পার্সন টিকিট হচ্ছে 3খানা নিয়ে পড়ে 110 টাকা। তো এখান থেকে জু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেছন দিকে। আগের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে আমি জিজ্ঞেস করলাম পরপর হিমালয়ান ইনস্টিটিউট প্লাস মিউজিয়াম সব দেখতে হবে। তো চলুন আস্তে আস্তে দেখতে দেখতে আগে এগিয়ে যাই। 1958 সালে প্রতিষ্ঠিত এই পার্কের নাম ছিল হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এবং পরবর্তীকালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডুর নামে এর নামকরণ করেন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই পার্কের শুরুর দিকে আপনারা হরিণ সহ নানান প্রজাতির তৃণভোজী প্রাণী দেখতে পাবেন, এবং সাথে যদি ছোটরাও থাকে তাহলে তারা তো বেশ এনজয় করবে। চিড়িয়াখানার কিছুটা অংশ ঘুরে দেখার পর বাকি অংশটার জন্য পেছন দিকে যেতে হবে। যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা সামনের দিকে রয়েছে। এখানে এখন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো প্রথমে আমরা সেদিকটা ঘুরে নেব, তারপরে যাব বাকি চিড়িয়াখানার অংশ ঘুরে দেখতে। তো চলুন যাচ্ছি আমি ইনস্টিটিউটের দিকে। এবার ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম এভারেস্ট আরোহণকারী শেরপা তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির স্মরণে 1954 সালে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইনস্টিটিউটে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ প্রশিক্ষণ লাভ করেছেন পর্বতারোহণের। এই জন্য এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটকে ভারতের পর্বতারোহণের মক্কাও বলা হয়ে থাকে। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট যেটা আছে সেটার ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই। যা সামনে যে চত্বরটা আছে সেটাই ঘুরে দেখার জন্য নর্মালি ছবি যদি ক্লিক করতে চান সেটাই। এখানে একটা সুন্দর মন্দিরও রয়েছে, আর এই মন্দিরের পাশ দিয়েই হচ্ছে এখানকার মিউজিয়াম যাওয়ার রাস্তা। সেই মিউজিয়ামের দিকে এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পেছনে মিউজিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, লেখা আছে। আর এই ওপরের রাস্তাতে হেঁটে যেতে হবে। আর এই পেছন দিকে এলাম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে। তো চলুন দেখি এবার গিয়ে পরে মিউজিয়ামে দেখার কি আছে। এই মিউজিয়াম প্রাঙ্গণের প্রথমে আপনারা দেখতে পাবেন শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির স্মৃতিসৌধ, ও সাথে আছে খাওয়া দাওয়া ও কেনাকাটার ছোট্ট 2-1টা দোকানও এখানে। এই মিউজিয়ামের ভেতরে পর্বতারোহণের সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের পোশাক, পাহাড়ে চলার জন্য প্রয়োজনীয় নানান যন্ত্রাংশকে যেমন সংরক্ষণ করে রাখা রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন পর্বতারোহণের সময় পাওয়া বিরল পাথর ও সাথে আরও জিনিসের সম্ভার, যা সাধারণ মানুষকে পর্বতারোহণ সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে সাহায্য করে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম ঘুরে দেখার পর এবার বাকি যে চিড়িয়াখানা আমাদের ঘুরে দেখতে বাকি ছিল সেটা ঘুরে দেখব। হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম যেটা আছে সেখানে আপনারা ভারতবর্ষ তথা বাকি বিশ্বের যেসব বিখ্যাত পর্বতারোহীরা আছে তাদের বিভিন্ন পর্বতারোহণের ইতিহাস আপনারা দেখতে পাবেন, প্লাস
পর্বতারোহণের জন্য যে সকল ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা যে সকল সামগ্রী ব্যবহার করা হয় সে সকল সামগ্রীও নিদর্শন আপনারা সেখানে দেখতে পাবেন। খুব বেশি ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারিনি, তো যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন বাকি চিড়িয়াখানাটা এবার ঘুরে দেখা যাক। মিউজিয়াম ও ইনস্টিটিউট ঘুরে দেখে এবার যে পথে হাঁটা শুরু করলাম সেই পথে রয়েছে স্নো লেপার্ড, ইন্ডিয়ান লেপার্ড, হিমালয়ান টাইগার ও বিভিন্ন প্রজাতির রং বেরঙের পাখি, যা ছোটদের সাথে আনন্দ দেবে বড়দেরও। এই পুরো জায়গাটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল, কেন কি হাঁটতেও হয় এখানে অনেকখানি। যাই হোক, জু ঘুরে দেখে আমরা এবার রওনা দিলাম আজকের আমাদের নেক্সট স্পটের দিকে। চলে আসছি এরপরে আমরা দার্জিলিংয়ে আমাদের আজকের সাইট সিনের পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে রঙ্গিত টি গার্ডেন। রোদ মোটামুটি দিচ্ছে এখন, তাই ভিউ হালকা একটু আসছে, দূরের কোনো মাউন্টেনের ভিউ আসছে না, কিন্তু টি গার্ডেনের ভিউ ভালোই আসছে। রোড থেকে এটা নিচের দিকে কিছুটা পাহাড়ি রাস্তা ধরে নেমে যেতে হবে, সিঁড়ি রয়েছে তাই সাবধানে নামতে হবে। তো চলুন আমি নিচের দিকে নেমে যাচ্ছি, তারপর রঙ্গিত টি গার্ডেন আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। উত্তরবঙ্গে পথ চলার সময় রাস্তার ধারে যেমন আপনাদের নজরে পড়বে প্রচুর চা বাগান, তেমনই টুরিস্ট স্পটের মধ্যেও পড়ে কিছু ফেমাস চা বাগান, যার মধ্যে অন্যতম হলো এই রঙ্গিত চা বাগান। চা বাগান ঘোরার সাথে এখানে গোর্খা পোশাক পরে ফটো তোলারও অপশন যেমন রয়েছে, তেমনই রয়েছে চা বাগানের উপর রাস্তার ধারে চা বাগানের চা পান ও চা পাতা কেনার প্রচুর স্টল। রঙ্গিত টি গার্ডেন ঘুরে দেখার পর এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের আজকে আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে তিবেতিয়ান রিফিউজি সেন্টার। এখানে পেছনে দেখতে পাচ্ছেন একটা শোরুম আছে, এখানে জামা কাপড়ের সাথে সাথে কিছু শোপিস ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে, সেটা আপনারা দেখতে পারেন। এই সাইডে রয়েছে ফটো গ্যালারি, আর আমি এখন এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি, একটা মনেস্ট্রি আছে সেই দিকে। তো চলুন প্রথমে মনেস্ট্রিটা ঘুরে আসি, তারপর আপনাদেরকে ফটো গ্যালারি আর যেটা শোরুম আছে সেটা ঘুরিয়ে দেখাবো। তিবেতিয়ান রিফিউজি সেন্টার থেকে খানিকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে রয়েছে স্থানীয়দের ছোট্ট একটা বৌদ্ধ মন্দির, আর নিচে এসে যে রিফিউজি সেন্টার ও শোরুম রয়েছে সেটি মূলত তৈরি হয়েছিল 1959 সালে তিবেত থেকে ভারতে প্রবেশ করা তিবেতিয়ানদের জন্য, এবং 4 জন ওয়ার্কার থেকে আজ এটি হয়ে উঠেছে 130টি তিবেতিয়ান পরিবারের বসবাস ও কর্মসংস্থানের স্থান। উত্তরবঙ্গ সফরের সময় শুধুমাত্র দার্জিলিংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার জন্য আপনারা যদি একটা দিন ধার্য করেন, তবেই ভালোভাবেই সব স্পট আপনারা কভার করে নিতে পারবেন। তিবেতিয়ান রিফিউজি সেন্টার ঘুরে দেখার পর এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম পপুলার স্পট, যেটা হচ্ছে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। পেছনে পিস প্যাগোডা দেখতে পাচ্ছেন, আর এই সাইডে রয়েছে জাপানিজ টেম্পল। তিবেতিয়ান রিফিউজি সেন্টার থেকে এই জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা আসার পথে আমি দুটো স্পট স্কিপ করেছি, একটা হচ্ছে সেটা নিবেদিতা মিউজিয়াম, আর একটা হচ্ছে রক ক্লাইম্বিং। তো এই দুটো চাইলে আপনারা রাস্তায় করতে পারেন। আমি এবার প্রথমে পিস প্যাগোডা দেখব, তারপরে যাব এই সামনের দিকে জাপানিজ টেম্পলের দিকে। এই পিস প্যাগোডাতে আসার জন্য দেখতে পাচ্ছেন কিছু সিঁড়ি রয়েছে, ওই মোটামুটি 40 থেকে 50-এর মতো, প্লাস এই নিচে মানে গাড়ি যেখানে দাঁড় করাবে সেখান থেকেও আসার জন্য ওই 30-40টার মতো সিঁড়ি রয়েছে। তো সেটা কোনো প্রবলেম নয়, আরামসে আপনারা আসতে পারবেন। আপনারা যারা পুরী গেছেন সেখানেও আপনারা দেখতে পাবেন এই শান্তির স্তূপ, যা পরিচিত সেখানে ধবলগিরি নামে, এবং পুরী ও দার্জিলিং সহ ভারতবর্ষের মোট 7 জায়গায় রয়েছে এই পিস প্যাগোডা, যেখানে আপনারা দর্শন করতে পারবেন বুদ্ধদেবের 4 অবস্থার মূর্তির, ও সাথে বুদ্ধদেবের জীবনের নানান ঘটনাও নিখুঁত কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে স্তূপের দেওয়ালে। পিস প্যাগোডার সাথে একই প্রাঙ্গণে রয়েছে সুন্দর এই জাপানিজ টেম্পল বা মনেস্ট্রি, যা একবার অবশ্যই দর্শন করে নিতে হয়। দার্জিলিং যে গাড়ি করে ঘুরছি এবং দার্জিলিংয়ে যে হোটেলে আমি আছি সে সমস্ত তথ্য জানতে আপনাদের কাছে অনুরোধ রইল আমার উত্তরবঙ্গ সিরিজের প্রথম পর্বটি দেখার। পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল ঘুরে দেখার পর চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান, সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আপনারা যারা দার্জিলিং আসবেন, যদি সকালবেলাতে টাইগার হিলের সানরাইজ দেখতে যান, তাহলে ড্রাইভার ওই সময় কিন্তু আপনাদেরকে ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ একসাথে ঘুরিয়ে দেখাবে। যেহেতু এখন ওয়েদার পরিষ্কার নেই, মেঘমেঘ থাকছে, তাই আমি ভোরবেলাতে টাইগার হিল যাইনি।
তাই এই টাইমেই ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন ঘুম মনস্ট্রিতে। একটু নিচের দিকে হেঁটে যেতে হবে, দেখতে পাচ্ছেন রাস্তা ঢালুতে। উত্তরবঙ্গ তথা দার্জিলিংয়ের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো এই ঘুম মনাস্ট্রি। এই বৌদ্ধ মন্দির লামা সেরাপ গ্যাটসো 1875 সালে প্রতিষ্ঠা করেন এবং এখানকার 15 ফুট উচ্চতার বুদ্ধদেবের মৈত্রেয়ী মূর্তি আগত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও আকাশ পরিষ্কার না হওয়ায় আজকেও হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না। ঘুম মনাস্ট্রি ঘুরে দেখার পর চলে এসেছি আজকের দার্জিলিং এর সাইট সিনার একদম শেষ গন্তব্যে, সেটা হলো কিনা বাতাসিয়া লুপ। পেছন দিকে দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে বাতাসিয়া লুপের এন্ট্রি গেট। দেখি এবার সামনের দিকে এগিয়ে যাই, এখানকার এন্ট্রি ফি কত সেটাও আপনাদেরকে জানাবো এবং বাতাসিয়া লুপ ঘুরে দেখাবো। তো চলুন আগে থেকে যাওয়া যাক। চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঢোকার পার পার্সন এখানকার এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা করে। এখানে এসে যেমনি আপনারা পার্কটা ঘুরে দেখতে পারেন, চারিদিকে সুন্দর সাজানো বাগান রয়েছে, তার সাথে আপনারা এখানকার গোর্খা ড্রেস পরে ছবিও তুলতে পারেন। এখান থেকে অন্য সময় কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, কিন্তু এখন মেঘলা থাকার জন্য সেটা দেখা একদমই যাচ্ছে না। এই বাতাসিয়া লুপের ঠিক মধ্যভাগে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে ও বিভিন্ন যুদ্ধে শহীদ গোর্খা জওয়ানদের স্মৃতিতে তৈরি এই ওয়ার মেমোরিয়াল, যা তৈরি হয়েছিল 1995 সালের 22শে মার্চ। এখানে প্রবেশের পর হেঁটে যখন আপনারা ওয়ার মেমোরিয়ালের পেছন দিকে চলে আসবেন, তখন রেল লাইনের পাশে এই জায়গা থেকেই আকাশ পরিষ্কার থাকলে দর্শন মেলে কাঞ্চনজঙ্ঘার। এবার আসি টয় ট্রেনের কথায়। আপনারা যেমন এনজেপি বা কার্সিয়াং থেকে টয় ট্রেনে করে দার্জিলিং আসতে পারেন, তেমনি ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত টয় ট্রেনের জয় রাইডও এনজয় করতে পারেন। সকাল 7:40 থেকে বিকেল 4:30 অবধি টয় ট্রেনের এই জয় রাইড সার্ভিস চলে, যার বুকিং আপনারা কাউন্টার বা রেলের ওয়েবসাইট থেকে করতে পারবেন। এবং এই জয় রাইডের জন্য পার পার্সন খরচ পড়ে 1000 টাকা থেকে 1600 টাকার মতো। পার্ক ঘুরে দেখার সাথে সাথে ছবি তোলার সাথে সাথে এখানে কিন্তু মাঝে মধ্যে টয় ট্রেন এসে দাঁড়াচ্ছে, যেগুলো এখানকার দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশনের জয় রাইড হয়। সেই রাইডের টয় ট্রেনগুলো এই বাতাসিয়া লুপ দিয়ে যায় এবং এখানে কিছুক্ষণের হল্ট নেয়। তাই আপনারা যারা টয় ট্রেনে চাপবে না, টয় ট্রেনের সাথে ছবি তোলার জন্য এই বাতাসিয়া লুপে এসে পড়ে ছবি তুলতে পারেন। বাতাসিয়া লুপ ঘোরার সাথে সাথে শেষ হলো আমার আজকের দার্জিলিং এর সাইট সিন পর্ব। গাড়ি চলেছে এখন দার্জিলিং মার্কেটের মধ্যে দিয়ে। ঘড়িতে সময় দুপুর 3টের গন্ডি পেরিয়েছে। চলুন এবার পায়ে হেঁটে ঘুরে দেখবো দার্জিলিং মল রোড চত্বরটা। বাতাসিয়া লুপ ঘুরে দেখার পর গাড়ি আমাদেরকে ড্রপ করে দিল দার্জিলিং এর মল রোডের মার্কেটে। মার্কেটটা একটু ঘুরে দেখবো, তার সাথে আপনাদেরকেও দেখাবো। এখন যাচ্ছি কেভেন্টার্সের পাশ দিয়ে। তো ধরুন কেভেন্টার্সের পাশ দিয়ে যাবো, তার সাথে গ্রেনারিজের যেখানে ওই হোপের সামনে সবাই ছবি তোলে সেই জায়গাটা আপনাদের দেখাবো। তো ধরুন মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে যায়। রাস্তায় নর্মালি চিকেন মোমো খেয়ে নিয়েছিলাম, এখন কেভেন্টার্সের সামনে এসে কেভেন্টার্স থেকে কিনে নিলাম সফটি। 40 টাকা করে নিচ্ছে। সফটি খেয়ে পরে তারপর যাবো গ্রেনারিজের দিকে। সফটি খেয়ে হাঁটা লাগালাম দার্জিলিং ম্যালের দিকে। ম্যাল যাবার আমি এখানে দুটো রাস্তা দেখেছি, একটা এই খাবার ও কেনাকাটার দোকানের পাশ দিয়ে, ও আরেকটা দার্জিলিং এর ভানু ভবনের সামনে, যেখানে গতকাল মেরিক থেকে আসার সময় গাড়ি আমাদের ড্রপ করেছিল সেইখান দিয়ে। এই মল রোড চত্বরে যেমন রয়েছে বাঙালি খাবারের নানান পপুলার দোকান, যেমন 16 আনা বাঙালি, তেমনই রয়েছে কেএফসি ও ডমিনোজের মতো বিভিন্ন ফুড জয়েন্ট। আর কেএফসি ডমিনোজের ঠিক অপোজিটে রয়েছে বিখ্যাত গ্লেনারিস এবং সেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হোপ লেখা, যার সামনে ছবি না তুললে অনেকের মতে দার্জিলিং ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। গ্লেনারিসে প্রচন্ড ভিড় থাকার জন্য আজ আর সেখানে ঢুকলাম না। আমি ঢুকে পড়লাম পথ চলতে এই হেস্টি টেস্টি রেস্টুরেন্টে। এখানে অর্ডার দিয়েছিলাম এই চাইনিজ থালি, যাতে ছিল চাউমিন, ফ্রাইড রাইস, পনির চিলি ও টমেটো স্যুপ। দাম পড়েছিল 200 টাকা। ভেজ চাইনিজ প্ল্যাটার দিয়ে হালকা করে একটু খাওয়া দাওয়া সেরে পড়ে দার্জিলিং মল রোডের মার্কেট দিয়ে এখন এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। দার্জিলিংয়ের সাইট সিন ঘোরা তো আজকে এখানেই শেষ, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমভাবেই আমি আমার সমস্ত ঘোরার ভিডিও, তার সাথে আমার এক্সপিরিয়েন্স আর ঘোরার জায়গা তথ্য শেয়ার করে থাকি। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও দেবে দেবেন। আর দেখতে থাকুন আপনারা ঘোড়া পাগল বাঙালি।